নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কালকে 2898 এডির ট্রেলার কালকে মেগাস্টার ড্রপ করেছে ইউটিউবে। তা কেমন কি লেগেছে আজকে সেটাই আলোচনা করব আপনাদের সাথে। তা দেখুন, মেগাস্টার যেটা বলেছিল যে সন্ধ্যেবেলা 6টার সময় আসবে গতকাল, সেখানটায় 6টার সময় না এসে রাত্রিবেলা 9টার সময় ট্রেলারটি আনা হয়েছে, তাও আবার তেলেগু ট্রেলার। এবং তার 1-1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টাও না, ওই 1 ঘন্টা পর দিয়ে এসছে হচ্ছে হিন্দি ট্রেলারটা। আবার রাত্রিবেলা আমি দেখছিলাম যে 1টার সময় কান্নাড় ট্রেলার, মালায়ালাম ট্রেলার, তামিল ট্রেলার, এগুলো আবার 1টার সময় আপলোড করা হচ্ছে। তাই এদের বারে বারে প্রফেশনালিজম নিয়ে একটা কথা ওঠে সাউথের প্রত্যেকটা মেকার্সদের নিয়ে, যে তারা অন টাইমে কিছু ডেলিভারি করতে পারে না। এই আজকে যেমন গোটের একটা টিজার মানে টিজারও না, ওই গ্লিমস এসছে। তা সেখানটা 5 সেপ্টেম্বর ট্রেলার সিনেমাটা রিলিজ হওয়ার কথা আছে। তো সেই জায়গায় সিনেমা রিলিজ হবে কিনা সন্দেহ আছে। যেরকম পুষ্পা 2 15ই আগস্টের থেকে কবে থেকে মেকার্সরা বলে রেখে দিয়েছিল যে আসবে আসবে আসবে, দুখানা গান বেরিয়ে গেল, তারপর গিয়ে আমরা দেখছি ডিসেম্বরে পুরো পোস্টপন নিয়ে চলে গেল, 2-3 মাসের একটা পুরো লম্বা গ্যাপ নিয়ে চলে গেল। তো এটা তারা মানে কি বললাম, তো তারা না মানে অন টাইমে তারা কোনো কিছু ডেলিভারি করতে পারে। ট্রেলারের ক্ষেত্রেও তারা কালকে সেটাই করেছে। সে যাই হোক, আজকে মূলত কথা হবে ট্রেলারটাকে নিয়ে। তা ট্রেলারটা কেমন কি লাগলো? তা সত্যি কথা বলতে গেলে ট্রেলারটা আমার এক কথায় খুব দুর্দান্ত একটি ট্রেলার বলে মনে হয়েছে। তা দেখুন, এই যে নাগাসমিনের যে পরিকল্পনাটা, যে সে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখানো হচ্ছে, যেখানটা ডিস্টোপিয়ান একটা ওয়ার্ল্ড, যেখানটা মানে রিসোর্সের জিনিসপত্র বলতে গেলে মানুষের কাছে আর কিছু নেই। মানে যারা সাধারণ জনগণ তাদের কাছে কিছু নেই, যারা ক্ষমতাশালী ব্যক্তি তাদের কাছেই সব কিছু। এবং এইখানটায় নাগাসমিন কিন্তু 3খানা স্টেজে কিন্তু ভাগ করেছে, সাম্বালা, কাশি এবং হচ্ছে আমাদের কমপ্লেক্স। এই 3টে স্টেজে কিন্তু জিনিসটাকে ভাগ করেছে। যেদিনকার ওই ইভেন্টটা হয়েছে, ইভেন্টটা আমি পুরোটা দেখেছি। তা ওই ইভেন্টেই কিন্তু নাগাসমিন ওই পুরো জিনিসটাকে খুলে একদম বিস্তারিতভাবে বুঝিয়েছে। ওই ইভেন্টের পরে গিয়ে তারপর ওটা পরবর্তীকালে ইউটিউবে আপলোড হয়, কিন্তু আমি ইভেন্টের দরুন ওটা দেখেছি। তা ওখানটায় কিন্তু এই 3টে ভাগে কিন্তু ভাগ করেছে পুরো জিনিসটাকে। তা সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এখানটা দেখানো হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। এখানে সব কিছু সুন্দর, কিন্তু নাগাসমিন যেটার উপর মেন ফোকাস করেছে সেটা হচ্ছে যেখানটায় ইমোশনের উপর। যেরকম আমি মাহানাটির কথা বলেছিলাম, তা ওটা একটা বায়োপিক ছিল, তেলেগুর মানে সব থেকে বড় আমাদের যেরকম সুচিত্রা সেন, সেরকম ওদের ওখানটায় সাবিত্রী দেবী বলে একজন ছিল। তা ওরকমই একজন নায়িকার উপর বায়োপিক যখন তৈরি করেছিল, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি নাগাসমিন কি করেছিল, ইমোশন ড্রামা সেটার উপর পুরো মাউন্ট করেছিল সিনেমার গল্পটাকে। তো এইখানটাও কিন্তু সেম জিনিস করেছে নাগাসমিন। এবং তার থেকেও বড় কথা, এইখানটা কিন্তু হিরো বলতে আমরা বুঝছি যে প্রভাস, কিন্তু প্রভাস অ্যাকচুয়ালিতে হিরো নয়। কারণ দেখুন, আমি যখন প্রথম ট্রেলারটা বেরিয়েছিল তখন আমরা তো দেখেছিলাম যে পুরোপুরিভাবে গল্প ক্যারেক্টারগুলোকে জায়গা দিয়েছে, কতটা প্রাধান্য দিয়েছে নাগাসমিন, সেগুলো আমরা দেখেছিলাম। কিন্তু সেকেন্ড ট্রেলারে আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট হয়তো প্রভাসের যতগুলো মানে মাসি সিন আছে, তার মাচোইজমটাকে খুব সুন্দর করে স্ক্রিনে দেখাবে। বাট কিন্তু এখানটাও কিন্তু নাগাসমিন সেটা করেনি। সেখানটা কিন্তু তার ওই ওয়ার্ল্ড, তার ইমোশন, তার মানুষজন, সেগুলোকেই কিন্তু প্রাধান্য দিয়েছে নাগাসমিন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার এই সিনেমাটা যখন মানে মানুষ হলে যাবে, তখন কিন্তু একটা জিনিস হয়ে যাবে কি, তখন মানে যারা আরবান অডিয়েন্স তাদের কাছে হয়তো ভালো লাগবে, কিন্তু যারা মাসি অডিয়েন্স আছে না, তাদের থেকে কিন্তু কন্টেন্টটা অনেকটা দূরে চলে যাবে। কারণ তারা দেখুন, একটা কথা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস, এটা আমার আমার একটা বন্ধু খুব সুন্দর করে বুঝিয়েছে, যে প্রত্যেকটা মানুষ সব জিনিসে যে রসদ খুঁজে পাবে সেটার মধ্যে সেটা কিন্তু হয় না। প্রত্যেকটা মানুষ নিজস্ব রসদ খুঁজে নেওয়ার জন্য আলাদা আলাদা এন্টারটেইনমেন্ট কিন্তু তার মধ্যে মানে তা অন্যভাবে বেছে নেয়। সেই জায়গাতে যারা মাসি অডিয়েন্স আছে, একটু গ্রাম মফস্বল এইসব দিকে, এবার তারা হয়তো ডিউন ফিউন হেনা তেনা এগুলো দেখেনি, তারা হয়তো ওই জিনিসটার মধ্যে রসদ পায় না। তারা মনে করে যে আমাদের যেই ইন্ডিয়ান সিনেমাতে যারা হিরো আছে তাদের মেন ঘটনা হচ্ছে যে তাদের ক্যারিসমাটা দেখব, কত লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করতে পেরেছে সেটা আমরা দেখব। এখানটায় হিরোই হচ্ছে আলটিমেটাম, মানে হিরোই শেষ কথা। সেই জিনিসটা কিন্তু এখানটা নাগাসমিন কিন্তু করেনি। এখানটা পুরোপুরি ইমোশন, তার মধ্যে এখানটা এই যে এই ব্যাপার স্যাপারগুলো, যে এখানটা প্রভাসের
বাদ দিয়েও কিন্তু অন্যান্য ক্যারেক্টারগুলোকে প্রাধান্য দেওয়া, এগুলোই কিন্তু করেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কতটা মাস অডিয়েন্সের কাছে চলবে সেটাই হচ্ছে বড় কথা। দেখুন এটাও কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা, এটা এমন না যে কমার্শিয়াল সিনেমা নয়, এটাও কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, বাট অ্যাপ্রোচটা ভিন্ন ধরনের, যে এখানটায় হিরোই আলটিমেটাম নয়, হিরোর বাইরেও অনেক কিছু আছে, সেই জিনিসগুলো কিন্তু এখানটায় নাগার্জুন তুলে ধরতে চেয়েছে। আমি চাইবো পার্সোনালি এই সিনেমাটা যেন বক্স অফিসে ওয়ার্ক করুক, না হলে যদি এটা ওয়ার্ক যদি না করে পরবর্তীকালে এই টাইপের সিনেমা বানানো বন্ধ হয়ে যাবে, কারণ এই সিনেমাটাকে নিয়ে যথেষ্ট হাইপ আছে। বিদেশে ওভারসিজে যেসব জায়গায় রিলিজ করার কথা, প্রিমিয়ার শোজ থেকে ভালো টাকা ইনকাম করছে, এটা ক্রেজি ফর মুভিজের সন্দীপ ভাইয়া খুব সুন্দর করে এই জিনিসটাকে এক্সপ্লেন করে বুঝিয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্যান্ডিয়াগো কমিকনে যখন এটা ফার্স্ট একটা রাফ কাট তৈরি হয়েছিল, গ্লিমস যেটা এসেছিলো, সেই রাফ কাটটা ওখানটা দেখানো হয়েছিল, সবার কাছে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাগার্জুন কিন্তু খুব সুন্দর একটা মানে সিনেমা আমাদেরকে উপহার দিতে চলেছে। এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে একটা ইভেন্ট ফিল্ম। তা এই ট্রেলারটার মধ্যে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে রেখেছে, এবং তার সাথে সাথে ভিজুয়াল তো দারুণ, আমি বলেইছি আগে। এবং তার থেকেও বড় কথা যে মহাভারতের যে সিনগুলো দেখানো হচ্ছে না, যে যখন দেখাচ্ছে যে প্রভাসের সাথে অমিতাভ বচ্চনের যে ফাইটটা হচ্ছে, সেই ফাইটের মাঝখানে অমিতাভ বচ্চনকে যখন লাথি মারছে প্রভাস এবং অমিতাভ বচ্চন দূরে ছিটকে গিয়ে পড়ছে, তখন কিন্তু মহাভারতের ওই অশ্বত্থামার ওই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যে অশ্বত্থামা বাড়ি খেয়ে পড়েছে, সেটা এরিয়াল শটের মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে না, অনবদ্য। তারপর উত্তরার যখন গর্ভে বাচ্চা ছিল, তখন অশ্বত্থামা যে ওই ব্রহ্মাস্ত্র বানটা চালিয়েছিল, এবং সেই বানের জন্যই সেই উত্তরার বাচ্চা মারা গেছিল, এবং যার জন্য কৃষ্ণর কাছ থেকে অভিশাপ পেয়েছিল অশ্বত্থামা, যে 10 নম্বর অবতারের জন্য তিনি অপেক্ষা করবে, তাকে প্রোটেক্ট করবে, এবং তার মণিটাকে ছিনিয়ে নিয়েছিল, সেই সিনটাকেও কিন্তু এখানটায় রাখা হয়েছে, সেটা খুব ভালো লাগছে। এবং মানে মানে ট্রেলারের একদম পিক পয়েন্ট যেটা, যে পিক পয়েন্টটা হচ্ছে যে যখন এখানটায় মেন যে জিনিসটা হচ্ছে যে যখন ওই গানটা উঠছে, যে হিন্দিতে কেশাবা আর সাউথের ভাষায় মাধাবা রাখা হয়েছে গানটার নাম। তা ওই গানটা যখন উঠছে, আমার বিশেষ করে তেলেগুর থেকে আমার হিন্দি ভার্সনটা বেশি ভালো লেগেছে, কারণ অমিতাভ বচ্চনের গলার মধ্যে না একটা পাওয়ার আছে, একটা ইম্প্যাক্ট আছে, সেই জিনিসটা কিন্তু আমার ওই জায়গাটা, ওই মাঝখানে যে পোর্শনটা, ওখান থেকে যখন ড্রাইভ করা শুরু করে অ্যাকশন মোমেন্টগুলো, ওই কেশাবা গানটাতে দারুণ লাগে আমার ওই জায়গাটা। আমি দুটো ভার্সানই দেখেছি, তেলেগু এবং হিন্দি। তা আমার তেলেগুর থেকে আমার হিন্দি ভার্সানটা খুবই সুন্দর লেগেছে, এবং এখানটা যে টেকনিক্যালি সাউন্ডেড একটা সিনেমা হতে চলেছে সেইটা কিন্তু খুব সুন্দর। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটা কিন্তু দীপিকাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে কনফিউশন রয়ে গেছে, কারণ এখানটা অমিতাভ বচ্চন বলে যে তোমার পেটে যে আছে সে হচ্ছে ভগবান। এবার যার জন্য অমিতাভ বচ্চন হাত বাড়িয়ে দিচ্ছে, এবং দীপিকা অমিতাভ বচ্চনের হাতের মধ্যে পাটা রাখছে, মানে পায়ের স্টেপটা সে নিচে নামবে বলে। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু মেন যে কনফিউশনের জায়গায় যে দীপিকার পেটে যে বাচ্চাটা আছে, ওটাই কি কালকি নাকি প্রভাস যে আছে ভাইরাভা, সে হয়তো নিজে জানে না নিজের পাওয়ারটা কি, সে কালকি। এই যে কনফিউশনটা কিন্তু এখনো পর্যন্ত রেখে দিয়েছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যখন কালকি অবতার যখন কালীকে বধ করতে যাবে, তখন কিন্তু সে সাদা ঘোড়ায় চেপে কিন্তু বধটা করতে হবে। আমি এটা একটা জায়গায় আর্টিকেল পড়ছিলাম, তা সেই জায়গায় বলা আছে যে সাদা ঘোড়ায় চেপে তখন কালীকে বধ করতে যাবে। এবার এই সাদা ঘোড়াটাই হয়তো এখানটা বুজ্জির ক্যারেক্টারটা, ওই গাড়িটা, কারণ এইভাবেই হয়তো ডিজাইন করেছে নাগার্জুন, হতে পারে, কারণ এখানেই কিন্তু এই বাহনটার কথা কিন্তু ওই গাড়িটাই দেখানো হচ্ছে। তা বুজ্জিরে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি, কারণ ট্রেলারে একটা জায়গায় ছিল যে অমিতাভ বচ্চন লাথি মেরে বুজ্জিকে পুরো ভেঙে দিয়েছে, এবং লাস্টে গিয়ে যখন আবার ভাইরাবা ফিরে আসছে মানে প্রভাস, তখন সে আবার বলে যে আমি প্রিপেয়ার হয়ে এসেছি, রেডি তো, এইবার আমি আরও জোরে দেবো। তখন আমরা দেখতে পাচ্ছি যে বুজ্জির যে গাড়িটা সেটা আপগ্রেডেড ভাবে একটা রোবটের আকার ধারণ করে নিয়েছে। তা ওভারঅল ট্রেলারটা আমার খুবই লেগেছে, রিলিজ ট্রেলার নাম দেওয়া হয়েছে, যে যার জন্য মানে যেখানটা হচ্ছে মেন যে ঘটনাটা হয়েছে, যে এখানটায় যেই জিনিসটা ঘটেছে, যে ফার্স্ট ট্রেলারে কোনো হাইপ জেনারেট করতে পারেনি, এবং বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়াল যখন ওই সাম্বালা এইসব সম্বন্ধে বোঝাচ্ছে, সাম্বালা কমপ্লেক্স আর কাশি, এই ব্যাপার স্যাপারে নিয়ে একটা আলাদা ভিডিও আছে, ওয়ার্ল্ড নিয়ে একটা আলাদা ভিডিও আছে, বা স্ক্র্যাচ ভিডিও যেটা আছে বুজ্জিকে নিয়ে আলাদা করে, সেই সব কিন্তু মানে প্রমোশনাল ম্যাটেরিয়াল কিন্তু খুব সুন্দর করেছে, ওয়ার্ক করছে, হিউজ
সেটা কিন্তু হচ্ছে না। এবার দেখার এই ট্রেলারটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং আমি চাইবো মাসেস যারা আছে, কারণ আমি নিজে মাস অডিয়েন্স, আমি নিজে কমার্শিয়াল সিনেমার দর্শক, আমি খুব চাই, আমি এইসব সিনেমা দেখতে খুব পছন্দ করি, কিন্তু আমার কাছে কমার্শিয়াল সিনেমা মানে যে হিরো আলটিমেট সবসময় হবে এটা কিন্তু না। আমি এই টাইপের সিনেমাও কিন্তু পছন্দ করি। আমি চাইবো যে মাসেসরা যারা আছে তারা কিন্তু এই সিনেমাটা হলে গিয়ে অন্তত দেখে, তাদের অবশ্যই ভালো লাগবে। না হলে আমাদের ইন্ডিয়াতে এরকম টাইপের যে ওয়ার্ল্ড লেভেলে রেকগনাইজেশন কখনো করবে না। একটা ট্রিপল আর ফেলতে পেরেছে, একটা কে বলতে পারে আজকে কালকে হয়তো এই কালকেই হয়তো ওয়ার্ল্ড লেভেলে একটা রেকগনাইজেশন ফেলবে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে ডিউনের ছাপ আছে বা স্টার ওয়ার্সের ছাপ আছে, বাট এটাও বুঝতে হবে যে ইন্ডিয়ান যে মাইথোলজিটাকে খুব সুন্দর করে নাগাসবিন এটা প্রেজেন্ট করতে চলেছে। তা ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।